ওকে ফাইন। তাহলে আমাদের ক্লাস হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির উপরে। আমাদের উচ্চতর গণিতের এসএসসি পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এখন খুব গুরুত্বপূর্ণ কেন বলা হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে যে এখানে 11.1 থেকে 11.4 পর্যন্ত মোট 4টা চ্যাপ্টার রয়েছে। তো বলা চলে যে এইটাই হচ্ছে একমাত্র চ্যাপ্টার যার বিশালতাটা অনেক বড়। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা বলতেছি এই চ্যাপ্টারটা বেশ গুরুত্বপূর্ণ। সবই গুরুত্বপূর্ণ, বাট এর ডেপথ অনেক বেশি, কারণ এইটা আসবে আমাদের খ বিভাগে। এইটা আমাদের খ বিভাগের একটা চ্যাপ্টার, এবং যদি একটা প্রশ্নও আসে, আমরা যেহেতু জানি যে একটা প্রশ্ন আসে, এখান থেকে সে একটা প্রশ্ন আসবে, এবং এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে আমাদের আসলে 11.4, বাট সেটাতে অবশ্যই আমরা যাব। তো আমরা জানি আসলে স্থানাঙ্ক জ্যামিতিটা কী জিনিস। স্থানাঙ্ক জ্যামিতিটার ইংরেজিটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। তো কোঅর্ডিনেট সিস্টেমটা বেসিক্যালি দুইটা প্রকারের হয়। এক প্রকার হচ্ছে দ্বিমাত্রিক এবং আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক। আমরা এসএসসিতে শিখি দুই মাত্রার জিনিসটা, এবং ইন্টারে যেয়ে শিখি হচ্ছে ত্রিমাত্রিক জিনিসটা। এখন এই কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার যে সৃষ্টিকর্তা বা যে তৈরি করেছে তিনি হচ্ছে ফরাসি ম্যাথমেটিশিয়ান রেনে দে কার্তেস সাহেব, ফরাসি ম্যাথমেটিশিয়ান। সো ওনার মাধ্যমে আসলে এই কি বলা যায়, আমাদের গণিতের একটা শাখা তৈরি হয়েছে। এখন যে আমরা বলছি এটাকে স্থানাঙ্ক জ্যামিতি মানে জ্যামিতি, তো কিন্তু এখানে আমরা বলতেছি কোঅর্ডিনেট সিস্টেম। ব্যাপারটা কেমন হয়ে গেল, তাই না? কোঅর্ডিনেট সিস্টেম বলতেছি, ব্যাপারটা আসলে যে এটা জ্যামিতি, বাট আমরা যে আসলে জ্যামিতিগুলো শিখি, আমরা যে জ্যামিতিগুলো নিয়ে আলোচনা করি ছোটোবেলা থেকে, বা বলা যায় 3-4 থেকেই, সেই বিন্দু, সরলরেখা, বৃত্ত, দেন বড় হয়ে সম্পাদ্য, উপপাদ্য, যে জিনিসগুলো নিয়ে আমরা পড়াশোনা করি, আমাদের সেই সমস্ত জিনিসগুলোকে আমরা আসলে বলি ইউক্লিডিয়ান জ্যামিতি। সেই পুরো জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইউক্লিডিয়ান জ্যামিতি বা ইউক্লিডিয়ান জিওমেট্রি। ওকে, সো এই ইউক্লিডিয়ান জিওমেট্রি আসলে কাকে নিয়ে কাজ করে? ইউক্লিডিয়ান জিওমেট্রি আসলে কাজ করে তল, দেন তারপরে কাজ করে ক্ষেত্র, মানে বুঝাতে পারছি, তল, ক্ষেত্র, এগুলো নিয়ে। মানে এর মধ্যে আমার কি রয়েছে? সম্পাদ্য, উপপাদ্য, এরা। এবং বলা যায় যে আমাদের জ্যামিতি, সেটা যেই জ্যামিতিই হোক না কেন, ইউক্লিডিয়ান জিওমেট্রি বা ইউক্লিডিয়ান যে কনসেপ্ট, এখানে রয়েছে টোটাল 464 concepts. 464 concepts. The numbers may be slightly wrong or right. এটা তোমরা পাবে হচ্ছে 6.1-এ তোমাদের সাধারণ গণিত বইয়ের, হয়তো 2, 4, 5টা 19-20 হতে পারে। সো 460 এটা কনফার্ম, ঠিক আছে? সো 4 নাও হতে পারে, ফাইন। সো ইউক্লিডিয়ান জিওমেট্রি এই কনসেপ্টগুলোর উপরে বেস করে তৈরি হয়েছে, এবং আসলে আমরা যেই জ্যামিতিটা পড়তে যাচ্ছি বা জ্যামিতিটা আমরা শিখি, সেটাকে আমরা বলি আসলে কার্তেসিয়ান জ্যামিতি। রেনে দে কার্তেস সাহেবের নাম অনুসারে সেটাকে আমরা বলে থাকি আসলে কার্তেসিয়ান জিওমেট্রি। সো কার্তেসিয়ান জিওমেট্রিটা আসলে কি নিয়ে কাজ করে? কার্তেসিয়ান জিওমেট্রিটা আসলে কাজ করে, এটা আসলে মূলত জ্যামিতির, এই ইউক্লিডিয়ান জ্যামিতির উপরই বেসড করে একটা নতুন জ্যামিতির শাখা। এটার সম্পূর্ণ বেইজে রয়েছে ইউক্লিডিয়ান জিওমেট্রি। এই কার্তেসিয়ান জিওমেট্রি ইউক্লিডিয়ান জিওমেট্রিকে অস্বীকার করেনি, তবে বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে ইউক্লিডিয়ান জিওমেট্রিতে A to Z প্রকাশ করা হয়েছে চিত্র প্লাস প্রমাণ, রাইট? হয় আঁকো, নয় প্রমাণ করো, অথবা দুইটাই করো, ঠিক আছে? আর কার্তেসিয়ান জিওমেট্রি বলতেছে তুমি আঁকো, প্রমাণ করো, সব কিছু ঠিক আছে, বাট তুমি নির্ণয় করো। মানে এক কথায় বলা যায় যে আমরা আসলে নির্ণয় বলতে আসলে কি বুঝি?
নির্ণয় বলতে আসলে বুঝি মানের বিষয়। আর মান শব্দটার সাথে আমাদের আসলে কি কানেক্টেড থাকে? মানের সাথে আসলে কিছুটা হলেও অ্যালজেব্রা কানেক্টেড থাকে, তাই না? সো কার্টেসিয়ান জিওমেট্রি এটা হচ্ছে অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত, ঠিক আছে, অ্যালজেব্রা এবং এই ইউক্লিডিয়ান জিওমেট্রি বা আমাদের প্রথাগত যে জ্যামিতিটা আমরা শিখি, এই জ্যামিতির মধ্যে একটা ব্রিজ, এই জ্যামিতিটার মধ্যে একটা ব্রিজ হচ্ছে আমাদের কার্টেসিয়ান জ্যামিতি। এই দুইটার মধ্যে একটা ব্রিজ, মানে ইউক্লিডিয়ান জিওমেট্রি পুরোটা কার্টেসিয়ান জিওমেট্রির মধ্যে আছে। আচ্ছা, ভালো কথা। তো এখন এই যে কার্টেসিয়ান জিওমেট্রির কথা আমরা বলতেছি, এই কার্টেসিয়ান জিওমেট্রি আসলে তাহলে কাদেরকে নিয়ে কাজ করে? এই কার্টেসিয়ান জিওমেট্রি আসলে কাজ করে, এটা কি তল ক্ষেত্র নিয়ে কাজ করে? না, এখানে আমরা আসলে মান নির্ণয় করি, কোনো কিছু নির্ণয় করি, মান হতে পারে, সমীকরণ হতে পারে, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু হতে পারে। সো এইখানে আমরা আসলে যে জিনিসটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে বিন্দু। পৃথিবীতে সকল জ্যামিতির সৃষ্টি হয়েছে কি? বিন্দু থেকে। সেখানে আমরা খালি এই বিন্দুটাকেই আমরা মিনিমাম 3-4 রকমভাবে প্রকাশ করতে পারি। এই জিনিসটাকে আমরা সরলরেখার কনসেপ্ট দিয়ে প্রকাশ করতে পারি, এই জিনিসটাকে আমরা সঞ্চার পথের কনসেপ্ট দিয়ে প্রকাশ করতে পারি, এটাকে আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি অনেকভাবে। এবং এই প্রত্যেকটা কনসেপ্টই হচ্ছে কার্টেসিয়ান জিওমেট্রিক পার্ট, ঠিক আছে? এগুলো আমরা সব ইন্টারমিডিয়েটে যে শিখবো। ফাইন। এই কার্টেসিয়ান জিওমেট্রির মধ্যে তারপরে হচ্ছে সরল রেখা। হ্যাঁ, বিন্দুর পরবর্তী অংশটা হচ্ছে সরল রেখা এবং তার পরবর্তী অংশটা হচ্ছে বৃত্ত, তারপরে কনিক, তারপরে ব্লা ব্লা ব্লা, আরও অনেক কিছু আছে। বাট আমি এই যতটা টপিকের নাম লিখলাম এটা তোমাদের অ্যাডমিশন টেস্ট পর্যন্ত এই শব্দগুলো তোমাদের সাথে কানেক্টেড থাকবে। তার মধ্যে একটা ছোট্ট অংশ নিয়ে আমরা আসলে পড়াশোনা করি এসএসসিতে, সেটা হচ্ছে সরল রেখা। মানে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা আসলে এই সরলরেখাটা নিয়েই কথা বলে থাকি, ঠিক আছে? এই সরলরেখা খুবই সিম্পল একটা অংশ আমরা শিখি, খুবই সিম্পল একটা অংশ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। বাট আমি জাস্ট বুঝালাম যে আমরা আসলে স্থানাঙ্ক জ্যামিতি যে টপিকটা নিয়ে কথা বলতে চাই বা কথা বলি বা এসএসসিতে পড়াশোনা করি, সেটা আসলে রুট কোথায়, সেটা আসলে কিভাবে আসছে বা কিছু একটা। ইভেন কি এই সরলরেখার কনসেপ্ট বোঝাতে গেলেও আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় আসলে বিন্দুর কনসেপ্টটা নিয়েই কথা বলি। ফাইন, ওকে, এতটুকু ছিল আমাদের টুকটাক একদম খুবই বেসিক কথাবার্তা বা ইতিহাস। আরও মজার ঘটনা আছে যে এই যে রেনে দেকার্তেস সাহেব যে কি বলে যে স্থানাঙ্ক জ্যামিতি আবিষ্কার করেন, উনি আসলে স্থানাঙ্ক জ্যামিতিটা কিভাবে আবিষ্কার করেন, কৃষির উপর বেস করে। তো উনি, এটাও একটা মজার গল্প আছে যে মশার অবস্থান নির্ণয় করতে যে, ঠিক আছে, ওনার ঘরে একটা মশা প্রবেশ করে। সো উনি বিছানায় বসে চিন্তা করে যে রুমের কোনো একটা কর্নারের সাপেক্ষে সে যদি সেই মশাটার অবস্থান মান বের করতে চায় তাহলে সে কিভাবে বের করবে। তখন ত্রিমাত্রিক কনসেপ্ট পৃথিবীতে ছিলই না। সো তারপরে ত্রিমাত্রিক কনসেপ্ট আসে এবং ত্রিমাত্রিক জ্যামিতি আসে। এবং আমাদের ইউক্লিডিয়ান জিওমেট্রি কোনো দিনই ত্রিমাত্রিক জ্যামিতিকে সাপোর্ট করে না। সে বলে যে তুমি দ্বিমাত্রিক অনেক কিছু যোগ করে ত্রিমাত্রিক বানাইতে পারবা, কিন্তু ডিরেক্ট ত্রিমাত্রিক জ্যামিতি সে করতে পারে না, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। সো স্থানাঙ্ক জ্যামিতি আমরা কোঅর্ডিনেট সিস্টেম বলতেছি এবং আমরা বললাম যে ত্রিমাত্রিক, বাট আমরা কিন্তু এসএসসিতে এটা পড়াশোনা করি কিন্তু আসলে দ্বিমাত্রিক, রাইট? সো দ্বিমাত্রিক পড়াশোনা করি, দুইটা মাত্রা, ডাইমেনশন, রাইট? সো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। সো এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এটাকেই আমরা আসলে বলে থাকি যে টু ডাইমেনশনাল। ডাইমেনশন কয়টা? দুইটা। এই ডাইমেনশনের সাথে আমাদের ফিজিক্সের কনসেপ্টও জড়িত রয়েছে। সো টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। আর আমরা যে এটাকে বলছি যে স্থানাঙ্ক জ্যামিতি, তাইলে এইটাকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি বলার জন্য আমরা এটাকে ডিরেক্টলি কোঅর্ডিনেট সিস্টেম না বলে আমরা এটাকে কোঅর্ডিনেট জিওমেট্রি যদি বলি, তাতেও কোনো আপত্তি কারো হওয়ার কথা না। এখন এই দ্বিমাত্রিক অবস্থান বলতে আসলে কি বোঝায়? দ্বিমাত্রিক অবস্থান বলতে বোঝায় যে আমরা যদি একটা তল কল্পনা করি, যে তলটা হচ্ছে আসলে এক্স ও এক্স প্রাইম এবং এটা হচ্ছে
ওয়াই প্রাইম। এই তলে আমরা যে কোনো, আমরা জানি এটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ, এটাকে আমরা বলি দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে আমরা বলি তৃতীয় চতুর্ভাগ, এটাকে আমরা বলি চতুর্থ চতুর্ভাগ। সো প্রথম চতুর্ভাগের চিহ্ন আমরা দেই হচ্ছে প্লাস কমা প্লাস, দ্বিতীয় চতুর্ভাগের চিহ্ন আমরা দেই মাইনাস কমা প্লাস, তৃতীয় চতুর্ভাগের চিহ্ন দেই মাইনাস কমা মাইনাস, এবং চতুর্থ চতুর্ভাগের চিহ্ন দিই আমরা প্লাস কমা মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে এটা ডিসাইড করি আমরা কিভাবে? এটা ডিসাইড করি আমরা আসলে এই হিসাব করে যে এক্স অক্ষের ডানে, এক্স অক্ষের উপরে, সরি এক্স অক্ষের উপরে, এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষের উপরে ওয়াই এর ভ্যালু সবসময় কী হবে? প্লাস হবে। এক্স অক্ষের উপরে ওয়াই এর ভ্যালু কী হবে? সবসময় প্লাস হবে। এক্স অক্ষের উপরে ওয়াই এর ভ্যালু প্লাস হবে। এক্স অক্ষের নিচে, এক্স অক্ষের নিচে ওয়াই এর ভ্যালু কী হবে? ওয়াই এর ভ্যালু মাইনাস হবে। দ্যাট মিনস এই এক্স অক্ষের নিচে ওয়াই এর ভ্যালু অলওয়েজ মাইনাস হবে। আবার ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপরে এক্স এর ভ্যালু প্লাস হবে। কথা কি সত্য? মিথ্যা। ওয়াই অক্ষের উপরে কিভাবে যাবা? ওয়াই অক্ষের ডানে হবে, উপরে কি হবে? না। সো ওয়াই অক্ষের ডানে, ওয়াই অক্ষের ডানে এক্স হচ্ছে প্লাস, আর ওয়াই অক্ষের বামে, ওয়াই অক্ষের বামে এক্স হবে মাইনাস, তাই তো? আচ্ছা, ভালো কথা। এবং আমরা জানি যে আমরা এই যে ও এক্স সরলরেখা, এই ও এক্স সরলরেখাটাকে আমরা কি বলি? ঘড়ির কাঁটার বা ঘড়ির কাঁটা বলি। এটা দিয়ে ঘড়ির কাঁটার স্টার্ট হয়, ইয়েস অর নো? ও এক্স এই সরলরেখাটা, এই ও এক্স সরলরেখাটা দিয়ে কি হয়? ঘড়ির কাঁটা। ও এক্স সরলরেখাটা কে? ঘড়ির কাঁটা, ঠিক আছে? ঘড়ির কাঁটা। এটা আমরা 11.2 লাগে, তাই না? ও এক্স সরলরেখাটা কে? ঘড়ির কাঁটা। এবং এই ও এক্স পজিশনটা কি? ঘড়ির কাঁটার স্টার্টিং পয়েন্ট বলা যায়, তাই না? ও এক্স পজিশনটা কি? ঘড়ির কাঁটার স্টার্টিং পয়েন্ট। এখান থেকে ঘড়ি বিপরীত দিকে যাবে অথবা ঘড়ির কাঁটার দিকে যাবে, তাই হ্যাঁ কি না? 12টার সময়, বাস্তবের কথা চিন্তা করলে হবে না, আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে ও এক্সকে ঘড়ির কাঁটা বলতেছি, ঠিক আছে? ঠিক আছে, আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে ও এক্সকে ঘড়ির কাঁটা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, সো ও এক্স এর পজিশন, ও এক্সের যে পজিশন, সেই ও এক্সের পজিশনটা হচ্ছে ঘড়ির কাঁটার, ও এক্সের পজিশনটা হচ্ছে ঘড়ির কাঁটার স্টার্টিং পজিশন, ঘড়ির কাঁটার স্টার্টিং পজিশন, শুরুর পজিশন। আচ্ছা, এখন আমরা এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাতে যখনই আমরা যে কোনো জায়গায়, কথার কথা আমি প্রথম চতুর্ভাগে একটা বিন্দু যদি ধরি, এই বিন্দুটার পরিচয় দেওয়ার জন্য আমার কয়টা নাম্বার দরকার? 2টা নাম্বার দরকার। এই বিন্দুটার পরিচয় দেওয়ার জন্য আমার 2টা নাম্বার দরকার। সেটা এক্স এবং ওয়াই দ্বারা আমরা চিহ্নিত করে থাকি, এবং তার একটা নামও হয়তো আমরা দেই, সেটাকে আমরা কি বলি? এ বি সি ডি হোয়াট এভার। এখন এর ভিতরে এই যে প্রথম এক্স অক্ষের যে মান, এটাকে আমরা বলে থাকি ভুজ বা অ্যাবসিসা। দ্বিতীয় যে বিন্দুটা, সেটাকে আমরা বলে থাকি কোটি, বা ওয়াই এর যে ভ্যালুটা, সেটাকে আমরা বলে থাকি কোটি বা অর্ডিনেট, অর্ডিনেট, ঠিক আছে? এখন এরকম পরিচয়, এরকম নাম্বার আমার বিভিন্ন হতে পারে। আমরা প্রথমটাতেই হয়তো 2টা বিন্দু কল্পনা করতে পারি। যখন একের অধিক বিন্দু আসে স্থানাঙ্ক ব্যবস্থায়, তখন আমরা x1 y1 x2 y2, বা যদি আমরা এইখানে চলে আসি সি বিন্দু নিয়ে, তাহলে আমরা x3 y3 এরকম ভিন্ন ভিন্ন নামে এবং নাম্বার দিয়ে আমরা জিনিসগুলোকে চিহ্নিত করে থাকি। ডেফিনেটলি x1 y1 এবং x2 y2 বা x3 y3 এটার কি রয়েছে? ভ্যালু রয়েছে, বাস্তবিক মান রয়েছে। ভালো কথা। এই হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আসলে স্থানাঙ্ক জ্যামিতি কী নিয়ে কাজ করে, কথা বলে। ওকে, ফাইন।
আজকের ভিডিওটা অবশ্যই আপনারা সবাই আমি জানি যে জানেন, বাট তারপর আমি আর একটা অনুরোধ হচ্ছে দেখবেন বাসায় যে অঙ্কগুলো করার আগে আবার একবার দেখবেন। আচ্ছা গেল। এখন আমরা যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বা কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা যদি দুটি বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই, আমরা যদি দুটি বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই, অথবা দুটি বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই, অথবা দুটি বিন্দু দ্বারা গঠিত, আপনাদের জানা জিনিসটাই আমি জানাচ্ছি আবার, গঠিত সরলরেখার দৈর্ঘ্য, এটাকে যদি আমরা বের করতে চাই, ঠিক আছে? এটা আপনাদের আগেও আমি দেখিয়েছি, হয়তো সবাইকেই দেখিয়েছি কম বেশি, বাট আরেকবার কষ্ট করে একটু দেখে নেন, জিনিসটা ঝালাই হবে এবং আমি কিছু অঙ্ক নিয়েও ডিসকাস করব। আচ্ছা, সো দুটি বিন্দুর অবস্থান এবং দুটি বিন্দু দ্বারা অথবা দুটি বিন্দু দ্বারা গঠিত সরলরেখার দৈর্ঘ্য। সো আমাদের চ্যাপ্টার 11.1 করার জন্য, 11.2 করার জন্য, মানে সবগুলো চ্যাপ্টার করার জন্যই আমাদের এই সূত্রটা লাগবে। তো শুরু হচ্ছে এটা 11.1 থেকে। 11.1-এর 1 নম্বর সূত্র বা প্রধান সূত্র বলতে পারি। সো একটা জিনিস মাথায় রাখবেন, স্থানাঙ্ক জ্যামিতিতে আপনাকে যে কোশ্চেনই দেয়া হোক না কেন, স্থানাঙ্ক জ্যামিতিতে আপনাকে বোর্ডে যে কোশ্চেনই দেয়া হোক না কেন, যদি সরলরেখার মানে একদম ডিরেক্ট বিন্দু যদি দেয়া থাকে, মানে কোনো সরলরেখার সমীকরণ গঠন করতে বলা সেটা অন্য জিনিস, ক্ষতে অবশ্যই আপনাকে বলবে কোনো একটা কিছু দিয়ে যার ক্ষেত্রফল বের করো বা বাহুর দৈর্ঘ্য বের করো বা এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি সমকোণী কিনা দেখাও। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিত্র আঁকতে হবে, অবশ্যই আপনাকে চিত্র আঁকতে হবে। অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির ক খ গ এর কোনো একটা পার্টে আপনার চিত্র আসবে গ্রাফে, মানে এখন ডিপেন্ড করে এটা আপনাদের সেন্টারের উপরে। সাধারণত আমি বলি যদি গ্রাফ নেওয়ার আপনার পসিবিলিটিস থাকে অবশ্যই গ্রাফে, যদি গ্রাফ নেওয়ার আপনার পসিবিলিটিস থাকে অবশ্যই গ্রাফে, কেন্দ্র থেকেই দিবে। এবং আমি কিন্তু আপনাদের বলেছিলাম, মনে আছে কি না, একটা গ্রাফ পেপার যদি দেয়, যদি এটা অফ টপিকের আলোচনা, একটা গ্রাফ পেপার যদি দেয় তাহলে গ্রাফ পেপারটা নিয়ে কীভাবে ডিল করতে হবে, পরিসংখ্যানের জন্য একরকম, স্থানাঙ্ক জ্যামিতির জন্য একরকম। স্থানাঙ্ক জ্যামিতির জন্য কীরকম, স্থানাঙ্ক জ্যামিতিতে আমাদের কি 4টা চতুর্ভাগ নিয়ে জিনিসটা কাজ করা লাগতে পারে, ইয়েস অর নো? এখন আমি প্রশ্নে যদি বিন্দুগুলো দেখি যে 3টা বিন্দুই প্রথম চতুর্ভাগে আছে, একটা বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে আছে, তাহলে তৃতীয় এবং চতুর্থটা খুব বেশি প্রেশার দেওয়ার দরকার আছে আমার, মানে স্পেস দেওয়ার দরকার আছে। এটা জাস্ট প্রশ্ন পড়ে আমি কি করব, আমাকে আইডিয়া করতে হবে যে আমি কোনটাতে বেশি স্পেস রাখবো। বেশি স্পেস রাখা মানে কি, আমার চিত্রটা বড় হবে, স্পষ্ট হবে, আমি বেশি ইনফরমেশন লিখতে পারবো, তাই তো? মাথায় রাখবেন, এইটা যদি আপনার গ্রাফ পেপারটা হয়, এটা যদি আপনার গ্রাফ পেপার হয়, এতটুকু জায়গা আপনার জন্য ব্লকড, এতটুকু জায়গা আপনার জন্য কি ব্লক, আপনি এই জায়গাটুকু ইউজ করতে পারবেন না। কি করবেন বলতেছি। আচ্ছা, এরপরে আপনি ধরে নিলাম আমি যে আপনার 4টা ক্ষেত্রই লাগবে, কথার কথা 4টা ক্ষেত্রই সমানভাবে লাগবে। সাধারণত এরকমভাবে প্রশ্ন হয় না, প্রশ্নটা হয় আপনার প্রথম দ্বিতীয় লাগবে, অথবা তৃতীয় চতুর্থ বেশি লাগবে, অথবা প্রথম চতুর্থ। অর্থাৎ ব্যাপারটা এরকম, খেয়াল করেন যে আপনার এভাবে মানে প্রথম দ্বিতীয় বা প্রথমটা বেশি লাগবে বা প্রথম দ্বিতীয় বেশি লাগবে, আপনি তৃতীয় চতুর্থতে শর্ট করে দিলেন, ঠিক আছে? হতে পারে আপনার প্রথম আর চতুর্থ লাগবে, আপনি দ্বিতীয় তৃতীয়টা শর্ট করে দিলেন। আপনার কখনো এরকম চাইবে না প্রথম এবং 3 নাম্বার, চাওয়ার কথা না, চাইতেও পারে, অসম্ভব না। যদি এরকম হয় তখন আমার পুরো ক্ষেত্রটাই নিতে হবে। ধরে নিচ্ছি এরকম একটা অসম্ভব জিনিস আমার কাছে বললো, 4টা জিনিস ক্ষেত্রই আমার সমান, ঠিক আছে? তারপরও আপনারা চেষ্টা করবেন প্রথম চতুর্ভাগটা বড় নিতে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার তারপরও কেন? কারণ প্রথম চতুর্ভাগে আমার একটুকু স্পেস অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে, বুঝাতে পারছি? সেই স্পেসটুকুর ঘাটতি পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন প্রথম চতুর্ভাগ একটু বড় রাখার জন্য, একটু বড়, মানে যদি 4টা চতুর্ভাগকেই আপনারা সমান গুরুত্ব দিতে চান দেন কোনো সমস্যা নেই, প্রথম চতুর্ভাগকে কিঞ্চিত বড় রাখবেন। বলেন, যেটা আপনার পরীক্ষার হলে দিবে আপনাকে মোটামুটি একটা উইয়ার্ড শেপের গ্রাফ দেয়,
উইয়ার্ড শেপের মানে হচ্ছে আমরা বাজারে যে গ্রাফ পাই সেই গ্রাফের 4 ভাগের 1 ভাগ তো আমরা বাসায় ব্যবহার করি। ওরা হচ্ছে কীরকমভাবে জানি একটা গ্রাফ পেপার দেয়, তার শেপটা ঠিক 4 ভাগের 1 ভাগও না, ঠিক 4 ভাগের 2 ভাগও না, আমি বলবো 3 ভাগের 1 ভাগ। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এই না যে লম্বা লম্বা 3 ভাগের 1 ভাগ, না। ওরা ঠিক কীভাবে যে কাটে ওটা আমার কোনো আইডিয়া নাই, বাট 3 ভাগের 1 ভাগ টাইপের গ্রাফটা দেয়। আমি কি বুঝাইতে পারছি? সেই গ্রাফটাকে যদি তুমি পরীক্ষায় যে গ্রাফটা করে দেয়, সেই গ্রাফটা একটু লম্বাটে কিন্তু অনেক লম্বাটে না। আমি যদি তোমাকে একটা আনুমানিক আইডিয়া দিতে চাই, যদি তোমার এটা বোর্ডের খাতা হয়ে থাকে, কথার কথা, এটা যদি তোমার বোর্ডের খাতা হয়ে থাকে, তাহলে তোমার গ্রাফের সাইজটা হবে এতটুকু। যদি তুমি আড়াআড়িভাবে যদি বসাও, আর যদি তুমি লম্বালম্বিভাবে বসাও, তুমি আইডিয়া করেই নিতে পারো কীরকম হবে। এটা আমি একটা আনুমানিক আইডিয়া তোমাকে দিচ্ছি, ঠিক আছে? মানে এটা ঠিক আমাদের নর্মাল বাজারে প্রাপ্ত গ্রাফের সাইজের সাথে এটা তুমি কোনো দিনই মিলাইতে পারবে না। মানে আমার এক্সপিরিয়েন্স বা আমার স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স যা বলে, এখন তোমাদের জন্য চেঞ্জ হইলেও হইতে পারে। সো পরীক্ষার কোনো জিনিসই আসলে সার্টেইন না। হ্যাঁ, আচ্ছা। সো ক্যালকুলেটরের ক্ষেত্রে তুমি যেটা লাস্ট দিন বলেছো যে তুমি 2টা নিয়েই যাবা, তোমার কপাল ভালো থাকলে তোমাকে ইএস ক্লাস ইউজ করতে দিতে পারে। হ্যাঁ, আচ্ছা আসি। আচ্ছা, এখন আমরা কি করব? এই জায়গায় কি করি আমরা? অবশ্যই এখানে এক্স অক্ষ লিখে, এক্স অক্ষ সমান কত বর্গ একক নিয়েছি, 1 বর্গ ঘর সমান 1 একক নিয়েছি। ওয়াই অক্ষতে হয়তো আমরা 2 বর্গ ঘর সমান আমরা 1 একক নিয়েছি। এই ইনফরমেশনটা থাকবে এই কর্নারে, ঠিক আছে? এই ইনফরমেশন মাস্ট। এরপরে তো আমার ইনফরমেশান আছেই, অবশ্যই তীর চিহ্ন দিব, এক্স ও এক্স প্রাইম, এগুলো তো আসলে বলার প্রয়োজন হয় না, ওয়াই ও ওয়াই প্রাইম এগুলো তো থাকবেই। যদি এটা পরিসংখ্যান হইতো আমি বলতাম নিচে একটু স্পেস খালি রাখতে, কারণ নিচে আমাদের কিছু জিনিস লেখা হবে। যেহেতু এটা পরিসংখ্যানের অঙ্ক না, তাই আমাদের এটা বাদ। পুরো গ্রাফ জুড়ে আমরা অঙ্কনটা করব। আচ্ছা, ফাইন, ভালো কথা। সো দুটি বিন্দুর অবস্থান বা দুটি বিন্দু দ্বারা গঠিত সরল রেখার দৈর্ঘ্য, সরি আমি এখানে ভুল লিখছি, সরল দৈর্ঘ্য না, সরল রেখার বা বাহুর, সরল রেখার বা বাহুর দৈর্ঘ্য অলরেডি আপনারা করেছেন অঙ্ক, বাট আমি জাস্ট এই সূত্রটা কিভাবে আসলো সেটা নিয়ে আমি একটু কথা বলি। আপনারা অনেকেই জানেন। সো আমরা যদি একটা দ্বিমাত্রিক তল কল্পনা করি, এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম, আমরা যদি একটা তল কল্পনা করি, আজকের ক্লাসটা নেওয়াতে সুবিধা কী হয়েছে বলেন তো? এই জিনিসটা নিয়ে সুবিধা হয়েছে, আপনারা আবার এসএসসি পরীক্ষার আগে এই ভিডিওটা একবার দেখে নেবেন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি একদম পুরো বিন্দু টু বিন্দু সব কিছু বলতেছি, তাই না? এখন খেয়াল করেন যে এই যে দ্বিমাত্রিক তল রয়েছে, এই দ্বিমাত্রিক তল বা দ্বিমাত্রিক কাঠামোতে আমি একটা বাহু র্যান্ডম, ধরেন এইটা হচ্ছে আমার একটা বাহু, বা ধরেন এটা বাহু না, এটা হচ্ছে দুটি বিন্দু দ্বারা গঠিত একটা সরলরেখা। ধরে নিলাম এইটা একটা আমার বিন্দু, ধরে নিলাম এইটা একটা আমার বিন্দু, এইটা হচ্ছে আমার সাপোজ ধরে নিলাম এ বিন্দু, এটা হচ্ছে সাপোজ আমার এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এটা ধরে নিলাম বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2, ঠিক আছে? দুটি বিন্দু, একটা এ হচ্ছে x1 y1, একটা বি হচ্ছে x2 y2। এখন আমরা এই দুটি বিন্দু দ্বারা গঠিত সরলরেখা সেই এবি, এই এবিটাকে আমরা আরও বর্ধিত করছি, চাইলে আপনারা বর্ধিত নাও করতে পারেন, এটা যে বর্ধিত করতেই হবে এমন কোনো কথা না। আমরা এই এবি এর দূরত্ব বের করতে চাচ্ছি, দুটি বিন্দুর দূরত্ব, অথবা এবি বিন্দু দ্বারা গঠিত সরলরেখার দৈর্ঘ্য আমরা বের করতে চাচ্ছি, ভালো কথা। তো এই সরলরেখার দৈর্ঘ্য বের করার জন্য আমাদের সবার প্রথমে কি কাজ করতে হবে? আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের কিছু লম্ব আঁকতে হবে। সো আমি এ থেকে একটা লম্ব কল্পনা করি এবং বি থেকে একটা লম্ব কল্পনা করি। সো এ থেকে যে লম্বটা অঙ্কন করলাম নাম দিলাম এ এম, বি থেকে যে লম্বটা অঙ্কন করলাম তার নাম দিলাম আমরা বি এন। তাহলে এখন আমাকে বলেন যে আমরা এই যে এ থেকে ও থেকে এ বিন্দু, অর্থাৎ এ বিন্দুতে আমরা কি মান দিয়ে গিয়েছি x1, তাহলে ও থেকে এন পর্যন্ত যেতে গেলে আমার দূরত্বটা কি লাগবে? x1 দূরত্ব লাগবে, অর্থাৎ ও বিন্দু থেকে এন বিন্দু পর্যন্ত আমার দূরত্বটা কি? x1, রাইট অর রং?
আচ্ছা, সিয়াম না বুঝলে বলবেন। আবার এই যে বিবিন্দুর, এই বিবিন্দুতে পৌঁছানোর জন্য আগে তো আমাকে মূল বিন্দু থেকে এন বিন্দুতে যেতে হয়েছে, তাই না? মূল বিন্দু থেকে এন বিন্দুতে যাওয়া মানে কি? মূল বিন্দু থেকে এন বিন্দুতে যাওয়া মানে হচ্ছে আমরা গিয়েছি কতটুকু? x2 পর্যন্ত গিয়েছি। তাহলে এখন আমাকে বলেন তো এই যে এম এন দূরত্বটা কতটুকু? এম এন দূরত্বটা হবে কতটুকু? x2 মাইনাস x1। এম এন দূরত্বটা মাস্ট বি হবে x2 মাইনাস x1, যেহেতু x2 বড়, x1 ছোট। একটা সরলরেখা ও এম, এই ও এন থেকে আমরা ও এম বাদ দিলে আমরা কি পাই? এম এন পাই, তাই না? এই এম এন এর ভ্যালু হচ্ছে x2 মাইনাস x1। এম এন এর ভ্যালু হচ্ছে x2 মাইনাস x1। তো ভালো কথা, এক্স অক্ষের ক্যালকুলেশন গেল। এবার আসি আমরা ওয়াই অক্ষের ক্যালকুলেশন। সো এ বিন্দু থেকে আমরা ধরে নিলাম একটা লম্ব অঙ্কন করলাম এপি, বি বিন্দু থেকে আমরা একটা লম্ব অঙ্কন করলাম, ধরে নিলাম বিকিউ। ঠিক আছে, এখন আমরা যদি আবার চিন্তা করি যে মূল বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যদি যেতে চাই, এই বিন্দু পর্যন্ত যেতে চাই, তাহলে এটা কি এই দূরত্বটার সমান? এ এন এর দূরত্বের সমান। তো এ এন এর দূরত্বটা আসলে কি? y1। এ এন এর দূরত্বটা আসলে কি? y1। এ এন এর দূরত্বটা আসলে y1। আচ্ছা, তাহলে যদি আমরা কিউ পর্যন্ত যেতে চাই, তাহলে ডেফিনেটলি কি হবে? এই বিএন আর এই ও কিউ পরস্পর সমান। বিএন এর দূরত্বটা হচ্ছে কত? y2। তাহলে এইটুকু হবে কত? y2। তাহলে এটা যদি y2 এবং এটা যদি y1 হয়, এখন যদি আমরা এ বিন্দু থেকে আরেকটা লম্ব অঙ্কন করি বিএন এর উপর এবং নাম যদি দেই সি, যেটা আমার বিএন এর সাথে কি উৎপন্ন করে? সমকোণ উৎপন্ন করে। তাহলে আমি যদি বিসি এর ভ্যালুটা পেতে চাই, তাহলে বিসি এর ভ্যালুটা কি হবে? বিএন বিয়োগ সিএন ইজ ইকুয়ালস টু বিসি। বি থেকে এন বাদ, বিএন থেকে যদি সিএন বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাব? বিসি পেয়ে যাব। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে আমরা y2 থেকে যদি y1 বিয়োগ দেই তাহলে আমরা বিসি এর ভ্যালু পেয়ে যাব। তাইলে দেখেন, এসি এর ভ্যালু, এম এন এর যা ভ্যালু, এসি এর ভ্যালু কিন্তু তাই, অর্থাৎ কি? x2 মাইনাস x1। আবার যেটা পিকিউ এর ভ্যালু সেইটাই কিন্তু আমার বিসি এর ভ্যালু, বিসি এর ভ্যালু কিন্তু y2 মাইনাস y1। এখন আমরা যদি এই দুটি বিন্দুর দূরত্ব বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একটু সমকোণী ত্রিভুজের হেল্প নিতে হবে, পিথাগোরাসের হেল্প নিতে হবে। কারণ আমরা দেখতেছি যে আমরা যে অনেকগুলো লম্বটম্ব অঙ্কন করলাম, তাতে আমাদের একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। কীরকম সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ এ বি সি তৈরি হয়ে গেছে, তাই না? সমকোণী ত্রিভুজ এ বি সি তৈরি হয়ে গেছে। এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এ যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, সো পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছি এবি হচ্ছে আমার কি? অতিভুজ। এবি হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা বলতে পারি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভূমি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার প্লাস লম্ব বিসি স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে এসি এর ভ্যালু হিসেবে আমরা লিখতে পারি x2 মাইনাস x1, বা তার আগে আমরা জিনিসটা দেখতে পারি যে এবি স্কোয়ারের ভ্যালু এটা। তাহলে যদি শুধু এবি এর ভ্যালু পেতে চাই তাহলে অবশ্যই এখানে কি আসবে? বর্গমূল চিহ্ন আসবে, অর্থাৎ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ঘটনাটা আসবে। ঠিক আছে, এখন যদি আমরা এসি এর ভ্যালুটা বসালে এখানে কি হয়? x2 মাইনাস x1, যেহেতু স্কোয়ার রয়েছে তাই আমরা দিব হোল স্কোয়ার। বিসি স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কোয়ার, তার উপরে রুট, অর্থাৎ দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অথবা দুটি বিন্দু দ্বারা গঠিত সরলরেখা বা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গের সমষ্টির বর্গমূল। বলা যায় ভুজদ্বয়ের অন্তরের বর্গ কোটিদ্বয়ের অন্তরের বর্গের সমষ্টির বর্গমূল।
তাই তো এইটা হচ্ছে আমাদের 11.1-এর বা বলা যায় স্থানাঙ্ক জ্যামিতির প্রথম বেসিক রুল। এর থেকে বেসিক রুল বা বেসিক কোনো কিছু হতে পারে না, এইটাই বেসিক, এটা দিয়েই সব কিছু শুরু হয়েছে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, এটা তো আমরা পারি। এখন এটা দিয়ে আমরা একটু একটা অঙ্ক দেখাবো, বাট তার আগে আমরা একটু দুই নাম্বার একটা জিনিস নিয়ে আলোচনা করব। না, সেটা তো পরে 11 পয়েন্ট যখন আমি 3-তে যাব তখন আমি ঢাল নিয়ে আলোচনা করব, অবশ্যই করব। হ্যাঁ, এই চিত্রে যদি ঢাল হয়ে যেত আরেকবার আঁকবো, সমস্যা কি? তুমি তো আর আঁকতেছো না, দেখো। আচ্ছা, এখন আমি যদি এখন এই যদি এটা যদি আমার একটা সরলরেখা হয়ে থাকে, যদি সরলরেখা হচ্ছে x1 y1, তার আগে আমি বলি আমি আসলে কি করতে চাচ্ছি, কেউ বলতে পারবে? আমি আসলে করতে চাচ্ছি, আমাদের যে সেকেন্ড যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে কি, দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বা মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেটা বলতে পারি, অথবা দুটি বিন্দু দ্বারা গঠিত সরলরেখার মধ্যবিন্দু, একই কথা, বা একটি বাহুর অর্ধেক বের করা, একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলা যায়। তাই তো দুটি বিন্দুর মধ্যবিন্দু এভাবেও বলতে পারি, অথবা এভাবেও বলতে পারি যে একটি সরলরেখার অর্ধেকের মান বের করো। তো অর্ধেকের মানও আমরা বের করতে পারি যদি আমরা মধ্যবিন্দুর মানটা বের করতে পারি। ভালো কথা। সো আমরা এখানে এ বিন্দু দিলাম x1 y1 এবং বি বিন্দু দিলাম হচ্ছে x2, y2। এখন এর মধ্যবিন্দু যদি সামহাউ সি হয়, এবং হয় সি এর মানটা আমাকে বলে দেয়া থাকবে, বা সি এর মানটা না, আমাকে বলে দেয়া থাকবে সি হচ্ছে বা সি বা অন্য যে কোনো একটা বিন্দু সেটা হচ্ছে আমার মধ্যবিন্দু, এই কথাটা বলে দেয়া থাকবে। অথবা হয় ডিরেক্ট বলে দেওয়া থাকবে, অথবা এমন কোনো হিন্টস দেওয়া থাকবে যেই হিন্টসে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এ বি বাহুর একটা মধ্যবিন্দু আছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার কীভাবে বোঝা যায়? যেটা হচ্ছে তোমাদের 11.1-এর 10 নম্বর যে অঙ্কটা আমাকে কি বলে দিচ্ছে, আমাকে বলে দিচ্ছে যে ABC 3টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। ঠিক আছে, ABC 3টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। এরপর আমাকে বলেছে এ বিন্দু থেকে একটি মধ্যমা এডি অঙ্কন করা হয়েছে। এ বিন্দু থেকে একটা মধ্যমা কি অঙ্কন করা হয়েছে? এডি। স্থানাঙ্ক দেওয়া আছে ABC এর। স্থানাঙ্ক কার দেয়া আছে? ABC এর। আমাকে বলছে মধ্যমা এডি এর মান বের করো। তাহলে এডি এর মান বের করার জন্য আমি এ বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি, বাট আমার ডি বিন্দুর স্থানাঙ্ক লাগবে না। ডি বিন্দুটা কে? বিসি এর মধ্যবিন্দু। ডি বিন্দুটা কে? বিসি এর মধ্যবিন্দু। ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। ফাইন। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে সি বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা এখানে একটা জিনিস আলোচনা করে ফেলি, আলোচনা না, একটা জিনিস জানিয়ে রাখি যে যখনই আমরা কোনো কিছুর স্থানাঙ্ক প্রকাশ করতে চাই আমরা কিন্তু সমান সমান চিহ্ন সরাসরি ব্যবহার করি না, আমরা কিন্তু এই চিহ্ন ব্যবহার করি, এটাকে বলে সমতুল চিহ্ন। ঠিক আছে, যখনই কোনো একটা বিন্দু, একটা অক্ষর দ্বারা, একটা লেটার দ্বারা আমরা স্থানাঙ্ককে রিপ্রেজেন্ট করতে চাই, মানে একটা অক্ষর দ্বারা আমরা দুইটা মানকে রিপ্রেজেন্ট করতে চাই, তখনই আমরা কি দেই? সমতুল চিহ্ন, ইকুইভ্যালেন্ট সাইন। একটা লেটার দ্বারা যখন দুইটা মান, দুইটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে চাই, কোথায়? স্থানাঙ্ক জ্যামিতিতে, অন্য কোথাও না, স্থানাঙ্ক জ্যামিতিতে, তখন আমরা 3টা এরকম টান দেই। সমান চিহ্ন তো 2টা, এখানে দেই 3টা। এটাকে কি চিহ্ন বলে? সমতুল চিহ্ন বা ইকুইভ্যালেন্ট সাইন, সমতুল চিহ্ন। আপনাদের এসএসসির বইতে হয়তো এটা নাই, বাট এটা জেনে রাখাটা উচিত। যদি আপনি কখনো এরকম বইতে বা এমসিকিউতে দেখেন ইকুইভ্যালেন্ট, হয়তো বানানটাতে একটু প্রবলেম হতে পারে, ইকুইভ্যালেন্ট আপনারা কারেকশন করে নেবেন, ইকুইভ্যালেন্ট সাইন। হ্যাঁ, যদি থাকে তাহলে ভালো। হ্যাঁ, আবার ভুল করবেন না, যেখানে 3টা দাগ দিতে হবে সেখানে 3টা দাগই দিতে হবে, সেখানে 2টা দিলে হবে না। তো ভালো কথা। এখন সি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমার কি দরকার? সি বিন্দুটা কোন 2টা বিন্দুর মধ্যবিন্দু আগে তাদের ফাইন্ড আউট করতে হবে। সি বিন্দুটা কার মধ্যবিন্দু? সি বিন্দুর যার মধ্যবিন্দু সেই বিন্দুগুলোর এক্স অক্ষের স্থানাঙ্ক এর গড় বের করতে হবে, অর্থাৎ সমষ্টিকে 2 দ্বারা ভাগ, কমা সেই দুটি বিন্দুর ওয়াই এর মানের গড় বের করতে হবে, অর্থাৎ যোগ করে 2 দ্বারা ভাগ। এই হবে হচ্ছে সেই দুটি বিন্দুর মধ্যবিন্দুর এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের স্থানাঙ্কর মান।
সো এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। এখন একটু দয়া করে সবাই বইটা খোলেন। 11.1-এর আসলে আমাদের যা কিছু আলোচনা সব কিন্তু এর ভিতরেই আমাদের সীমাবদ্ধ। এখন যদি বলেন সিয়াম আমাকে বলেন যদি 11.1 থেকে কোনো কিছু দেখানোর প্রয়োজন হয়। সো আমরা একটু 11.2-তে প্রবেশ করি। 11.1 আর 11.2 এর মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে স্যার যদি আমাকে 4টা বিন্দু দেওয়া থাকে বা ধরেন 3টা বিন্দু দেওয়া থাকে, আমি 3টা বিন্দু দ্বারা ইজিলি স্যার ত্রিভুজ গঠন করতে পারি, XY সমতলে বসাতে পারি, বসায় আমি চিত্র অঙ্কন করে আমি বাহুর মান বের করে সেটা সমকোণী না সমদ্বিবাহুর A to Z বের করতে পারি। A to Z ভালো কথা। যদি আমাকে দেখাতে বলে যে ত্রিভুজটি, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবো, ভিডিওটা আবার দেখবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। যদি আমাকে দেখাতে বলে যে ত্রিভুজটি অথবা আয়তক্ষেত্রটি, যদি আমাকে দেখাতে বলে ত্রিভুজটি অথবা আয়তক্ষেত্র এই যে কোনো মানে ত্রিভুজ বা চতুর্ভুজ, আয়তক্ষেত্র না এখানে বেসিক্যালি আমরা এখানে চতুর্ভুজ বলি, হ্যাঁ, ত্রিভুজ বা চতুর্ভুজ এদের মধ্যে যদি আমাদেরকে দেখাতে বলে যে দেখাও সমকোণী, হ্যাঁ, দেখাও এটা আয়ত, এই ধরনের কনসেপ্ট যদি আমাদেরকে বলে, আমাদের কিন্তু বাহুর মান বের করা ছাড়া অন্য কোনো সেকেন্ড অপশন আমাদের কাছে নেই। কিন্তু যদি ত্রিভুজ চতুর্ভুজ এই দুইটার যদি সামহাও আমাকে ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমাদের কাছে ওয়ে কয়টা? 2টা। একটা হচ্ছে বাহুর মান বের করা, আর একটা হচ্ছে কিসের মান বের করে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন করে বের করা। এখন প্রশ্ন হচ্ছে স্যার বুঝলাম ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল 2টা, যদি পঞ্চভুজ চলে যাই, রাইট, তার মানে যদি বাই এনি চান্স আমরা 4-এর অধিক বিন্দু দেওয়া থাকে, আমাদের 4-এর অধিক বিন্দু দেওয়া থাকে, তাহলে আমাদের আর কোনো ওয়ে নাই যে আমরা কি বের করব? ক্ষেত্রফল বের করব। কোন ওয়েতে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন। এবং এক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রাপ্ত বিন্দুগুলোকে, সেটাকে আমরা এই ত্রিভুজ চতুর্ভুজ বা পঞ্চভুজ, এটা কিসের জন্য? এটা এই সূত্রটা কিসের জন্য? অনলি ফর ক্ষেত্রফল নির্ণয়। অনলি ফর কি নির্ণয়? ক্ষেত্রফল নির্ণয়। অনলি ফর ক্ষেত্রফল নির্ণয়। সো ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এই সূত্রটা আমাদের প্রয়োজন, সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিক। তবে লাস্ট ক্লাসে এটা বুঝাইছি ভালো করে, আজকে হয়তো অতটা বোঝানোর প্রয়োজন নাই। সূত্রটা খুব ভালো মতো করে জানি, সূত্রটা কিভাবে আসছে সেটা কি জানি, জমির ক্ষেত্রফল বলতে কীরকম? জমির ক্ষেত্রফল, জমি বলতে তুমি জমি, হ্যাঁ পঞ্চভুজ, হ্যাঁ বলো প্রশ্নটা আবার বলো, আমি বুঝি না। জমিটা কেমন জমি? মানে জমিটার আকৃতি কি? যদি তা বলে যে আয়তাকার বা বর্গাকার, সেক্ষেত্রেও তো আমাদের কাছে অপশন কয়টা? 2টা। কয়টা? 2টা। কথার কথা বুঝো, কথার কথা। আমাকে বললো একটা চতুর্ভুজ মানে 4টা বিন্দু দেয়া আছে, লজিক মনোযোগ, 4টা বিন্দু দেয়া আছে, বলছে এই চতুর্ভুজটি আয়ত কিনা বা বর্গ কিনা বা রম্বস কিনা বা সামান্তরিক কিনা, এই কথা বলার সাথে সাথে আমার 6টা বিন্দু বের করতে হবে, 6টা বাহু বের করতে হবে। হবে কি হবে না? ইয়েস অর নো? এরপরে যদি আমাকে বলে ঠিক আছে এখন ওই জমির ক্ষেত্রফল বের করো, বা ওই আয়তাকার জমির বা চতুর্ভুজের বা চতুর্ভুজাকৃতির জমির ক্ষেত্রফল বের করো, তখন কি আমি আবার এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাওয়ার দরকার আছে? তখন অলরেডি আমার সব কিছু বের করা হয়ে গেছে কষ্ট করে। তখন তো আমি হয় 2 বাহু গুণ করবো, নাহলে 1 বাহুর বর্গ করবো, নাহলে রম্বসের ক্ষেত্রে কর্ণ 2টার গুণ করবো। ইয়েস অর নো? রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। বুঝাতে পারতেছি? যদি আমাকে বলে 4টা বিন্দু দিয়ে, 5টা বিন্দু বললে তো আর কোনো অপশন নেই। 5টা বিন্দু দিয়ে আমাকে বলবে না দেখাও যে বাহুগুলো সমান, বলবে কোনো দিনই বলবে না। 6টা বিন্দু দিয়ে কোনো দিন বলবে যে প্রত্যেকটা, এই আমরা জানি ষড়ভুজের মধ্যে আলাদা আলাদা কি তৈরি হয়? ত্রিভুজ ক্ষেত্র তৈরি হয়। বলবে যে ষড়ভুজের মধ্যে যে ত্রিভুজ ক্ষেত্রগুলো তৈরি হয় সেগুলোর ক্ষেত্রফল বের করো। কোনো দিনই বলবে না। আমার কাছে একটাই জিনিস চাইবে, 4-এর উপরে যাওয়া মানে হায়ার ম্যাথে আমার কাছে একটাই জিনিস চাইবে, কি সেটা? ক্ষেত্রফল। 4-এর উপরে যাওয়া মানে আমার কাছে একটাই এবং একমাত্র জিনিস চাইবে, ক্ষেত্রফল।
হ্যাঁ, এই ক্ষেত্রফল নির্ণয়ে দুইটা ভ্যারিয়েশন আসতে পারে। কি না, এই ক্ষেত্রফল নির্ণয়ে এই ধরো 4-এরও বেশি, এটার মধ্যে দুইটা ভ্যারিয়েশন আসতে পারে। কি সেটা? রাইট, এখানে হতে পারে যে সবগুলা বিন্দুর মান দেওয়া আছে, যেমন 11.1-এর কথা যদি বলি, 11.2-এর কথা যদি বলি, তাহলে সবাই 256 পৃষ্ঠায় যাই। 256 পৃষ্ঠায় 8 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক, এই দুই জায়গায় আমার কি দেয়া আছে? বিন্দুগুলো দেয়া আছে। 8 নম্বর অঙ্কের ক, খ, গ 4টা করে বিন্দু দেয়া আছে। 9 নম্বর অঙ্কতে 5টা কি দেয়া আছে? বিন্দু দেয়া আছে। ঠিক আছে, এই যে বিন্দুগুলো দেয়া আছে, এখানে কিন্তু আমার সম্পূর্ণ বিন্দুর দেয়া আছে। তাহলে সম্পূর্ণ বিন্দু দেয়া থাকলে আমরা অবশ্যই আগে কি করব? গ্রাফে সেটাকে বসাবো। বসানোর পর আমাদের কি দেখতে হবে? যে গ্রাফে সেটা বসানোর পরে কি দেখতে হবে? যে OX সরলরেখার সাপেক্ষে কে 1 নম্বরে আছে, কে 2 নম্বরে আছে, কে 3 নম্বরে আছে, কে 4 নম্বরে আছে, কে 5 নম্বরে আছে, তাই তো? এটা জানি। অবশ্যই থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। প্রথম চতুর্ভাগে যদি 2টা থাকে, তাহলে তোমাকে আমি কি বলেছি? সাপোজ প্রথম চতুর্ভাগে 2টা না, 1টা 2টা 3টা রইল, তাহলে তুমি কিভাবে চিন্তা করবা? এটা হচ্ছে তোমার ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। প্রথমে যে কোনটা আসছে সেটা তোমার 1 নম্বর, তারপরে কোনটা আসছে সেটা তোমার 2 নম্বর, তারপরে কোনটা আসছে সেটা তোমার 3 নম্বর। বুঝাতে পারছি? আচ্ছা, মাঝখানে যদি হয় সেটা তো তোমার ঘড়ির কাঁটার মধ্যে পড়বে না। মানে মাঝখানে যদি পড়ে, মানে তুমি বলতে চাচ্ছ এই বিন্দুটা, তাহলে সেটা হবে একদম শুরুতে, সেটা হবে = দিয়ে শুরুতে। ঠিক আছে, আবার যদি মনে করো, গুড কোশ্চেন, যদি স্যার এরকম একটা হয়, ধরেন এটা 5,0, তাহলে এইটা কোথায়? এইটা কোথায়? এটা তাহলে যদি এই 0 না থাকে আর কি, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর, কারণ ঘড়ির কাঁটা শুরুতেই তো এটা, তাহলে এটা কি হবে? 50, এটা দিয়ে শুরু। ঠিক আছে, আচ্ছা, এখন আমার প্রশ্ন ছিল এইটা, আমরা তো বুঝলাম এত কিছু, বাট আমাদের প্রশ্ন ছিল এইটা 11.2-এর এই সূত্রটা কীভাবে আসছে? আমার প্রশ্ন ছিল এইটা। ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘূর্ণন, ফাইন, সব কিছু বুঝছি। বহুভুজ হলে বের করব, হ্যাঁ, চতুর্ভুজের বাইরে গেলে বের করব, চতুর্ভুজের মধ্যে গেলেও কখন কখন বের করব সেটা আমরা জানি। বাট দ্য ফ্যাক্ট ইজ আমার সূত্রটাই কীভাবে আসছে? হাফ ইন্টু x1 দেন y1, x2 y2, x3 y3, আবার যেটা দিয়ে শুরু করবো সেটা দিয়ে শেষ। এই তো আমার প্রশ্ন হচ্ছে, এটা কীভাবে আসছে? আমি সেটাই জানতে চাচ্ছি। একটু পৃষ্ঠা নম্বর 252-তে যাই, পৃষ্ঠা নম্বর 252-তে যাই। পৃষ্ঠা নম্বর 252-তে আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষবিন্দুর পদ্ধতি 2-এ, পদ্ধতি 2 বলতে যেটা বোঝানো হচ্ছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। তাহলে আমরা একটু নিচের দিকে যে চিত্রটা দেখতে পাচ্ছি, সেই চিত্রটা কিন্তু একটা আমাদের ত্রিভুজের চিত্র, রাইট? আমাদের ক্ষেত্রটা একটা ত্রিভুজের ক্ষেত্র, বাট এটাকে যখন আমার ক্ষেত্রফল বের করতে চাচ্ছে, তো ক্ষেত্রটা বের করতে গেলে আমার কিন্তু ট্রাপিজিয়াম বা অনেক কিছু নিয়ে আসছে, তাই না? তাহলে 253 পৃষ্ঠার শুরুতে দেখো কি বলেছে, যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাকে ট্রাপিজিয়াম ক্ষেত্র ABEF দরকার, তার সাথে যোগ করতে হবে ট্রাপিজিয়াম BCDE, এবং সেখান থেকে বের করতে হবে ACDF। হ্যাঁ, বিয়োগ করার পরে এই যে তারা ক্ষেত্রফল বের করেছে, প্রত্যেকটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র তো জানি আমরা, জানি না? কি সূত্র ট্রাপিজিয়ামে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি এবং ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, জানি তো সিয়াম? আচ্ছা, আবারও বলছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। এই তো, ফার্স্টে সমষ্টি দেন দূরত্ব। আচ্ছা, এখন তাহলে এখানে খেয়াল করো, এই যে সূত্রটা আসছে, হ্যাঁ, দেখো বিইকে কীভাবে প্রকাশ করছে? y2 প্লাস y1, হ্যাঁ। তারপরে AF, এটাকে কীভাবে প্রকাশ করছে? x2 মাইনাস x। এই যে জিনিসগুলোকে প্রকাশ করছে, করার পরে যোগ, হাফ কমন নিচে, কাটাকাটি করছে, কাটাকাটি করার পরে তারপরে দেখো এই যে মডুলাস সাইন দেওয়ার আগের যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আমাদের, এই মডুলাস সাইনের আগের যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আমাদের, আমরা আর গুণন পদ্ধতি শিখেছিলাম সাধারণ গণিতে 12.3 অধ্যায়, সে আর গুণন পদ্ধতির লাইন। এই হাফ অফ এই লাইনটার মিনিং যা, এই হাফ অফ মডুলাস দিয়ে যে বর্গ একক যে লিখেছে, এই দুইটা লাইনের মিনিং একই। ঠিক আছে, এই দুইটা লাইনের মিনিং একই। তো এইভাবে সূত্রটা আসছে। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা, কথার কথা বলতেছি, আমি জানি কোশ্চেনটা উইয়ার্ড, যদি এই সূত্রের প্রতিপাদনটা চায়, এটা কি 4 মার্কের জন্য যথেষ্ট না?
বলেন তো, যেহেতু আমার বইতে দেয়া আছে, যেহেতু আমার বইতে দেয়া আছে, জানি কোশ্চেনটা উইয়ার্ড হইল, বাট এটা কি খুব অস্বাভাবিক হবে না? তাহলে এইখান থেকে কি এই যে এই ত্রিভুজের এবিসি ক্ষেত্রফলের সাধারণ সূত্র অর্থাৎ 252 পৃষ্ঠার এইখান থেকে এই পর্যন্ত এইটুকু কি মুখস্থ করা যায়? মুখস্থ বলতে আমি কি বুঝাইতে চাচ্ছি, না বুঝে? এবং আমি মনে করি এখানে সব কিছু আপনারা জানতেছেন। কেন কেন জানতেছেন একটু তাকাই। এ বিন্দু x1 y1, বি বিন্দু x2 y2, সি বিন্দু x3 y3, ডি বিন্দু কোথায় বসাইছে? ডি বিন্দু কোথায় বসাইছে? এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে বসাইছে দেখে সেটা কি x3 0। তারপরে কেন ডি বিন্দু x3, সি বিন্দু x3 কেন? ডি বিন্দু x3, সি বিন্দু x3 কেন? কারণ সি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে সিডি হচ্ছে লম্ব, আর সিডি লম্ব হলে সি বিন্দুর থেকে যে মূল বিন্দুর দূরত্ব আর ডি বিন্দুর দূরত্ব কি হবে? সেম হবে। বুঝছি? এই যে এইটুকুর দূরত্ব আর আসলে এইখানে এতটুকু দূরত্ব, এই দুইটা দূরত্ব কি সেম হবে। আবার দেখো বি বিন্দু থেকে লম্ব এঁকেছে কি বি ই, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক কি আসছে দেখছো? x2 0, তাই না? আবার এ বিন্দু থেকে লম্ব এঁকেছে কি দেখো x1 0, তার মানে এখানে কি আসছে? লম্ব আসছে না? তাই এখানে এটা কি এফ বিন্দুর স্থানাঙ্ক কি হয়ে গেছে? x1 0। তাহলে এখানে সুন্দর মতো করে সম্পূর্ণটা দেয়া আছে। তাহলে আমি কি এক্সপেক্ট করতে পারি যে তোমরা এটা মুখস্থ করবা বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে এইটা ছাড়া আমাদের 11 পয়েন্ট আলোচনার কিছু নেই, আছে কি? 11.1-এ আলোচনার কিছু নেই। বাট সিএমের জন্য আবার একটা জিনিস রিপিট করে মনোযোগ দাও সিএম, সেটা হচ্ছে আমাদের এই যখন পঞ্চভুজ বলি, ত্রিভুজ বলি, যখনই এই পদ্ধতিতে ক্ষেত্রফল বের করতে হবে, অঙ্কের প্যাটার্ন দুইটা, মনোযোগ দাও, অঙ্কের প্যাটার্ন দুইটা, যেটা একটু আগে দেখাইলাম 8 এবং 9 নম্বর অঙ্কে বিন্দুগুলো সম্পূর্ণটা দেওয়া আছে, ইয়েস অর নো? বিন্দুগুলো সম্পূর্ণটা দেওয়া আছে, ইয়েস অর নো? বিন্দুগুলো সম্পূর্ণটা দেওয়া যদি থাকে তাহলে ঘড়ির কাঁটার মানে আগে স্থানাঙ্কতে বসাইলাম। তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, সবাইকেই দেখাই, একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো 9 নম্বর অঙ্কটা একটু এক্সাম্পল দিয়ে দেখাই। 9 নম্বর অঙ্কটাতে আমার প্রথমে আমি পাচ্ছি 2, -3, তাহলে 2, -3, তাহলে এই জায়গায় আমার আসলো 2, -3, ইয়েস অর নো? 2 + -3 নিচে, তারপরে আসলো 3 - 1, তাহলে এটা 3 ধরি, এটা হচ্ছে -1, এটা হচ্ছে আমার দ্বিতীয় বিন্দু 3 - 1। তারপর হচ্ছে 2 0, তাহলে 2 0 হচ্ছে এই জায়গায়, হ্যাঁ 2, 0। তারপরে আসছে হচ্ছে আমার -1 + 1, -1 + 1 হচ্ছে আমার এই জায়গায় -1 + 1, হ্যাঁ। তারপরে হচ্ছে আমার -2 - 1, তাহলে -2 - 1 সাপোজ ধরি আমার এই জায়গায় -2 - 1। তাহলে এখন যদি আমি হিসাব করি, ঘড়ির কাঁটা যদি আমি চিন্তা করি = হাফ অফ, যখন আমি লিখবো মডুলাস, ঘড়ির কাঁটা যখন আমি হিসাব করব তখন প্রথম বিন্দুকে আমার 2 0, দ্বিতীয় বিন্দু ঘুরে এসে আমি প্রথমে কাকে পাচ্ছি? -1 + 1, তারপরে কোনটাকে পাচ্ছি? -2 - 1, তারপরে কোনটাকে পাচ্ছি? এই যে 2 - 3, তারপরে কোনটাকে পাচ্ছি? 3 - 1। এখন প্রশ্ন হচ্ছে স্যার, হ্যাঁ আসতেছি স্যার, বুঝলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসছি, হ্যাঁ আরেকটা বসবে, হ্যাঁ ঘড়ির কাঁটার শুরু যেটা দিয়ে শুরু করবো সেটা দিয়ে শেষ করতে হয়। কারণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি যদি ধরেন স্যার মনের ভুলে ঘড়ির কাঁটার দিকে করে ফেলছি, কি করে ফেলছি? কথার কথা ঘড়ির কাঁটার দিকে করে ফেলছে স্যার, ক্যালকুলেশন সব করা শেষ, 3-4 লাইন লিখে ফেলছে, এখন কি করব? কিচ্ছু না, জাস্ট এখানে একটা মাইনাস অ্যাড করে দেবো। কি অ্যাড করে দিবা? তাহলে দেখবো সব কিছু ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি? কারণ ঘড়ির কাঁটা আমার ধনাত্মক দিক বলতে আমরা কি বুঝি? ঘড়ির কাঁটার ধনাত্মক দিক বলতে আমরা কি বুঝি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর ঘড়ির কাঁটার দিকে বলতে আমরা কি বুঝি? ঋণাত্মক। তার মানে শুধুমাত্র তুমি যদি ঘড়ির কাঁটার দিকে করো, একটা মাইনাস অ্যাড করে দাও, তাহলে ঘড়ির কাঁটার দিকে এই জায়গায় প্রডিউস করবে একটা ঋণাত্মক জিনিস, বাইরে তুমি দিলে একটা ঋণাত্মক, দুইটা গুণ হয়ে যাবে ধনাত্মক। কথার না, আমি বলতেছি যে তুমি এই যে কাজটা করছো, কাজটা তো ঋণাত্মক কাজ করছো, ধনাত্মক ফলাফল আসুক, বাট কাজটা তো ঋণাত্মক কাজ করছো। সো এইটার ফলাফল তুমি মাইনাস দিয়ে গুণ করলে চেঞ্জ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এইটা যদি মাইনাস দিয়ে গুণ করি, এই মাইনাসটা আমার মডুলাসের মধ্যে যাবে না বাইরে থাকবে? তাহলে তো আমার ক্ষেত্রফলটা হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায়।
ক্ষেত্রফলটা ঋণাত্মক হয়ে যায় না যদি বাইরে থাকে? এই মাইনাসটা যাবে হচ্ছে কখন আমি তোমাকে বলি, এইটা গুণ করতেছো না, করতেছো? ধরো এখানে আমি লিখলাম x1 y2 প্লাস x2 y3 প্লাস ব্লা 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 লিখলাম, তারপর মাইনাস এখানে কি দিচ্ছ y1 x2 y1 x2, তারপরে কি দিচ্ছ y2 x3, বুঝতেছি তো? না বুঝলে বলেন, প্লাস ডট 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 দিলাম, ইয়েস অর নো? এখন এই জায়গায় আসবে মাইনাসটা, কোথায় আসবে মাইনাসটা? এই জায়গায়, এই জায়গায় মাইনাস আসলে এটা কি হয়ে যায়? প্লাস। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? হাফ বাইরেই থাকবে, বাট মাইনাস দিয়ে আমরা গুণ করব। বাট আমি সাজেস্ট করব এই ভুল করব না, এই ভুল করা যাবে না। কেন? কারণ স্যার প্রথমেই দেখবে, স্যার প্রথমে কি দেখবে? তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্দুগুলোকে বসাইছো কিনা, এটা প্রথমে দেখবে। যদি সে দেখে না ঘড়ির কাঁটার দিকে বসে, সেখান থেকেও তোমাকে জিরো দিয়ে পর মানে চলে যেতে পারে, পারে না? সো ওই ভুল করা যাবেই না। বাট বললাম যদি করে ফেলি তাহলে বাঁচার উপায় কি? আচ্ছা, ভালো কথা। এখন এটা গেল প্রথম উপায়। আচ্ছা, 9 নম্বর অঙ্ক দিয়ে এটা বুঝলাম। সিয়াম একটু 10 নম্বর অঙ্কটা দেখো তো। 10 নম্বর অঙ্কটাতে কি বলছে? বিন্দুগুলো কি সম্পূর্ণ দেওয়া আছে? বিন্দুগুলো কি সম্পূর্ণ দেয়া আছে? দেখো তো, ডি বিন্দুটা কি সম্পূর্ণ দেয়া আছে? না। তার মানে এরকম ডি বিন্দু যখন সম্পূর্ণ দেওয়া থাকবে না, তখন কি আমি ক্ষেত্রফল বের করতে পারবো? পারবো, কিন্তু পরিপূর্ণভাবে কি পারবো? বসাতে পারবো না। কি বসাতে পারবো না? এইদিকে তো হ্যাঁ, স্থানাঙ্ক জ্যামিতি। তখন আমি যেহেতু পি এর মান জানি না, জানি কি, তাহলে আমি কি এখানে কোথাও বসাইতে পারবো? পারবো না। তাহলে কি আমি 1 2 3 4 করতে পারবো না? ওই একটা মান, ওই ডি এর মানের জন্য ডি কি 1 নম্বরে বসবে না 2 নম্বরে নাকি 3 নম্বরে নাকি 4 নম্বরে? এর কারণে সমস্ত কিছু ওলট পালট হয়ে গেল। কি হয়ে গেল? ওলট পালট হয়ে গেল। সেই জন্য আমরা কি করি? সেই জন্য আমরা 3 4 -4 2 6 -1 P3, মানে যে সিরিয়ালে আমার বইতে লেখা আছে বা প্রশ্নে লেখা আছে, যেই সিরিয়ালে আমার প্রশ্নে লেখা আছে সেই সিরিয়ালে আমি তুলব, যেটা দিয়ে শুরু করছি সেটা দিয়ে আমি শেষ করব। হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ, তার আগে এইটা লেখার আগ পর্যন্ত তো তুমি গ্রাফ আঁকতেও পারতেছো না। পারতেছো কি? এইটা লেখার আগ পর্যন্ত, এটা নির্ণয়ের আগ পর্যন্ত, পি এর মান নির্ণয়ের আগ পর্যন্ত তুমি তো গ্রাফই আঁকতে পারতেছো না। যদি তোমার আঁকারও প্রয়োজন পড়ে, এর পরের স্টেপে আসবে, ইয়েস অর নো? এর আগের স্টেপে আসবে না। বুঝছি না বুঝি নেই? শিওর? সবাই বুঝছি? আচ্ছা, ফাইন, ভালো কথা। ঠিক আছে, তাহলে 11.2-তে সবাই একটু 2 মিনিট সময় নিয়ে দেখো তো। আমি যে প্রমাণের কথাটা বলছি সেটা কিন্তু সবাই মাথায় রাখবো। প্রমাণের যে কথাটা বলছি সেটা কিন্তু মাস্ট বি মাথায় রাখবো। আবারও বলতেছি, প্রমাণের যে কথাটা বলছি সেটা কিন্তু মাস্ট বি মাথায় রাখবো। প্রমাণ কিন্তু ভোলা যাবে না। এবং প্রমাণ বলতে আমরা যে শুধুমাত্র 11.2 এর কথাটা বলছি তা না। 11.2 এরটা আমি বোর্ডে দেখাই নি, কারণ এটা বেশ বড় সড় একটা জিনিস, দেখানোটা টাইম কনজিউমিং। বইতে আছে, তোমরা দেখলে ইজিলি বুঝতে পারবা, দ্যাটস ওয়াই আমি দেখাই নেই। বাট এটা তোমরা বুঝতে পারবা আশা করি। যতটুকু দেখানোর কথা বলা সেটাকে আমি বলে দিছি। আমরা যে এই দুটি বিন্দুর স্থানাঙ্ক মানে বের করেছি, দুটি বিন্দুর স্থানাঙ্কর যে দূরত্বটা বের করেছি, সেইটার প্রমাণও কিন্তু তোমার কাছে চাইতে পারে, এবং সেইটার প্রমাণও কিন্তু আমাদের বইতে করে দেয়া আছে। সেটার প্রমাণও কিন্তু আমাদের বইতে করে দেয়া আছে। আমরা একটু দেখি পৃষ্ঠা নম্বর 241। পৃষ্ঠা নম্বর 241, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দেখেন তো পুরো জ্যামিতি আকারে পুরো জিনিসটা করে দেয়া আছে কিনা। কিন্তু এখানে x1 y1 x2 y2 দিছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই যে x2 - x1 কোত্থেকে আসছে বা y2 - y1 কোত্থেকে আসছে, এখানে চিত্রটা অসম্পূর্ণ। চিত্রটা কি? অসম্পূর্ণ। সো চিত্রটা আমি যেটা এঁকে দিছি সেটা আপনারা লিখলে মনে হয় ভালো হয়। বুঝাতে পারছি? সো এইটাও কিন্তু আমার প্রমাণ, এটাও কিন্তু আপনারা শিখবেন। আমি পরীক্ষায় দিব, আমি পরীক্ষা দিব, কারণ আমি যদি না দিয়ে প্র্যাকটিস করাই আপনারা তো প্র্যাকটিস করবেন না। তাহলে 11.1-এ একটা প্রমাণ রয়েছে, 11.2-তে একটা প্রমাণ রয়েছে, 11.1-এ একটা প্রমাণ রয়েছে, 11.2-তে একটা প্রমাণ রয়েছে। আশা করি প্রমাণগুলো ভুলবেন না। প্রমাণের কথাগুলো কোনোভাবেই ভোলা যাবে না। বুঝাইতে পারছি? আচ্ছা, ভালো কথা। এখন বলেন তো আমাদের, আচ্ছা তার আগে 11.2 আর 1-এর মধ্যে বলেন তো কারো কোনো রকমের কোনো সমস্যা আছে কি না?
একটু দেখেন, পড়া হচ্ছে কি পরীক্ষা, এক্সামটা অবশ্যই 11.1, 11.2 হায়ার ম্যাথ, কোশ্চেন উইল বি হার্ডার, বলেই দিচ্ছি গেল। যদি আপনারা পারেন একটা স্লাইড ক্যালিপার্স বা স্ক্রুবার জোগাড় করার চেষ্টা করেন, না পারলে নাই, আমাদের বইতে যা আছে আমরা সেটা পড়ব। এখন আমরা না পারলেও আমি যেভাবে খোঁজ লাগাইছি আশা করে সপ্তাহ 2-1-এর মধ্যে পেয়ে যাওয়ার কথা, পেয়ে গেলে আমি সেটা দিয়ে বুঝাতে পারবো। ফাইন, সেটা আমার মাথায় আছে, না পেলে নাই। বাট আপনারা কেমিস্ট্রি চ্যাপ্টার 3 পড়ে আসবেন। কেমিস্ট্রি চ্যাপ্টার 3 কিসের? হ্যাঁ, পদার্থের গঠন। পড়ার মতো কি আছে? আর কি আছে? তত্ত্ব আছে। মানে এখানে আমার পড়ার বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস না, হ্যাঁ সেগুলো তো আছেই। এখানে মূল বিষয়টা কি? ইলেকট্রন বিন্যাস। আগে বলেন, ইলেকট্রন বিন্যাসের যে 7টা নীতি আছে সেটা বুঝি না কারা? আচ্ছা বলি, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রনগুলো প্রধান শক্তি স্তরে থাকে কোন সূত্র অনুযায়ী? 2n²। এই 2n² সূত্র অনুযায়ী 1 থেকে কত নম্বর মৌল পর্যন্ত মিলে যায়? 1 থেকে 18 পর্যন্ত। 1 থেকে 18-র পরে 19 নম্বর মৌল কি আর এই 2n² সূত্র মেনে চলে না? তারপরে সে কিসে চলে যায়? এসপিডিএফগুলো কি? উপশক্তি স্তর। উপশক্তি স্তরগুলো কোন সূত্র মিলে চলে? 2 × L+। বুঝাতে পারছি? তারপরে আবার এগুলোর কি ব্যতিক্রম আছে? কপার এবং ক্রোমিয়াম, কপার 29 এবং ক্রোমিয়াম 24, এরা আবার এই রুলসগুলো মানে না। কেন মানে না? আবার ডি ব্লক মৌলগুলো এই সূত্রগুলো মেনে চলে না। কেন মানে না? এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে এখানে আসলেই টেকনিক্যাল শেখার বিষয়, এটা হচ্ছে মূল। আর রাদারফোর্ডের নীতি, বোরের পরমাণু নীতি বা মোসলের যেটাই বলি, এই রাদারফোর্ডের নীতি মুখস্থ, রাদারফোর্ডের সীমাবদ্ধতা মুখস্থ, বোরের মডেল মুখস্থ, বোরের সীমাবদ্ধতা মুখস্থ, ইলেকট্রন প্রোটন নিউট্রনের বর্ণনা মুখস্থ। এছাড়া তো আমি এখানে কোনো কিছু শেখার মতো দেখতেছি না। চ্যাপ্টার 3-তে আমার শেখার মতো কি আছে? ইলেকট্রন বিন্যাসের যত ক্রিটিক্যাল জিনিস হতে পারে। অবশ্যই আমি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব।